আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা। আমরা জানি আমাদের পরীক্ষা খুবই নিকটে। এই পরীক্ষাকে আমরা কিভাবে আরো সুন্দর করতে পারি ইংলিশের ক্ষেত্রে, সেই জন্য আমরা এখন থেকে রেগুলার ক্লাস দেব। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে রাইট ফ্রম ভার্ব। অনেক শিক্ষার্থী আছে রাইট ফ্রম ভার্বে খুবই সমস্যায় পড়ে। এখানে 14টা মার্ক আছে, 14টা গ্যাপ থেকে আমাদের 7টা মার্ক আছে। আমরা যে নিয়মগুলো আসলে দেখি সেগুলো নিয়ে যদি আমরা প্র্যাকটিস করতে যাই তাহলে আমাদের খুবই সমস্যা হয়। আমরা আজকে কোনো নিয়ম ছাড়া মাত্র 7টা টিপস কিভাবে আমরা আসলে এগুলো প্র্যাকটিস করতে পারবো সেই বিষয়ে নিয়ে আলোচনা করব, মাত্র 7টা টিপসে। আচ্ছা, আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। দেখি হচ্ছে যে আমাদের আজকে যে বিষয়টা সেটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব। রাইট ফ্রম ভার্ব মানে কি? রাইট মানে আমাদের যে সঠিক, বা ফর্ম মানে রূপ, অফ মানে এর, ভার্ব মানে ক্রিয়া, অর্থাৎ আমাদের যে ক্রিয়া আছে এর সঠিক রূপটাই কিন্তু রাইট ফর্ম ভার্ব। আচ্ছা, রাইট ফর্ম ভার্ব শিখতে গেলে আমাদের আরেকটা জিনিস লাগে, জিনিসটা আমরা হচ্ছে যে অনেকেই জানি না। আমরা একটা যদি উদাহরণ দেখি, এখানে দেওয়া আছে আই ওয়াজ আর ওয়ার রিডিং এ বুক। আমরা কি জানি যে আই থাকলে আমাদের ভার্ব হিসাবে কি আসে? ওয়াজ আসে। আচ্ছা, তাহলে আমরা এখানে ওয়াজটা নিতে পারি। পরের সেন্টেন্সটা যদি আমরা বলি যে আই উইশ, আই যেহেতু এখানে দেওয়া আছে, এখানে অ্যানসারটা যদি আমরা ওয়াজ নেই তাহলে কিন্তু আমাদের ভুল হবে। আসলে কেন আসলে ভুল হচ্ছে? এর কারণটা হচ্ছে যে এই আই উইশ, এই আই উইশের কারণে এখানে কিন্তু আর ওয়াজ হবে না। যদিও আই থাকলে আমরা কি ব্যবহার করতে পারি? ওয়াজ ব্যবহার করতে পারি, কিন্তু এই আই উইশের কারণে এখানে আর ওয়াজ হবে না, এখানে কি হবে? অ্যানসারটা অয়ার হবে। আসলে মূলত এর কারণটা কি? মূলত হচ্ছে যে আই এর ক্ষেত্রে ওয়াজ হয়, এটা হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোনটা? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে যে ভার্বটা নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, সেটাকে আমরা বলতে পারি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোনটা? যে ভার্ব নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। এখানে দেখেন ওয়াজ আছে, এখানে আই আছে, আই এখানে ওয়াজ হয়, কিন্তু এখানে আই আছে আমরা ওয়াজ লিখতে পারবো না। এর কারণটা হচ্ছে যে আই উইশ, এই আই উইশের কারণে যেখানে ওয়্যার হবে। আর এই মূলত এটাকে আমরা রাইট ফর্ম ভার্ব বলি। অর্থাৎ কোনো একটা ফ্রেজের কারণে, কোনো একটা ওয়ার্ডের কারণে, কোনো একটা হচ্ছে যে আমাদের ক্লোজের কারণে যদি হচ্ছে যে ভার্বের পরিবর্তন হয়, সেটাকে আমরা মূলত রাইট ফর্ম ভার্ব বলতে পারি। তাহলে এখানে দুইটা জিনিস কাজে লাগে, একটা রাইট ফর্ম ভার্ব আর একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, এবার আমরা সাধারণত যে ভার্বগুলো দেখতে পারি, কয়টা রূপ থাকে? একটা ভার্ব দেওয়া আছে, মনে করেন যে টু দেওয়া আছে, ওইটাকে হয় আমরা ডাস করি, ডিড করি, ডান করি, ডুইং করি, অথবা টু ডু করি। এছাড়া কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখি না। তা আমরা যদি এই ভার্বগুলার কখন আসলে আমরা ডাস করব, কখন ডিড করব, কখন ডান করব, কখন ডুইং করব, কখন টু ডু করব, অর্থাৎ কখন ভার্বের টু বসাবো, কখন আইএনজি করব, কখন ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম বসাবো, কখন ভার্বের পাস্ট ফর্ম বসাবো, কখন ইএস অথবা এস যুক্ত করব, এই বিষয়গুলো যদি আমরা একটু জানি তাহলে কিন্তু আমাদের আর নিয়মগুলো লাগবে না। তা আমরা একটা একটা করে প্রত্যেকটা শিখবো। আমরা প্রথমে যে বিষয়টা দেখব, আচ্ছা, আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে কখন আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। এখন অনেকে আমরা বেস ফর্ম বুঝি না, বেস ফর্ম আসলে কোনটা? আচ্ছা দেখেন, আমরা কোনো সময় ডাস মানে কিন্তু কোনো কিছু করা বুঝি না, বা ডিড মানে কিন্তু আমরা করা শিখি নাই, আর ডান মানে কিন্তু শিখি নাই। আচ্ছা, এই যে ডু, টু ডু, ডুইং, ডান, ডিড, ডাস, এই ভার্বগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে? এই ডু থেকে। অর্থাৎ যে মূল থাকে অন্যগুলো উৎপন্ন হয়, সেটাকে আমরা মূল বলতে পারি। অর্থাৎ যে ভার্বগুলো থেকে অন্য ভার্ব আসে, যেমন আমি যদি বলি এখানে গো, গোস, ওয়েন, এখানে দেখেন গো থাকে কিন্তু আমরা গোস ওয়েন বলি, তাহলে গোটা এখানে মূল, অর্থাৎ বেস ফর্ম যেটা আমরা বলতে পারি। তাহলে আসলে কখন কখন আমরা ভার্বের বেস ফর্ম বসাবো? প্রথমটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে মডাল ভার্ব এবং সেমি মডাল ভার্বের পর। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষায় প্যাসেজের মধ্যে থাকবে এটা। নিম্ন হচ্ছে যে 2 থেকে 3টা দেওয়া থাকবে, একটা হচ্ছে মডাল ভার্ব এবং সেমি মডাল ভার্বের পর। এখন কোনগুলো কেন বলতে পারি? এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডিয়ার, অর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, হ্যাড বেটার, উড, রেদার, লেট, এগুলোর পর যদি আমরা কোনো একটা ভার্ব দেখি তাহলে ভার্বের কোন ফর্ম বসাবো? বেস ফর্মটা বসাবো। আবার এখানে আরেকটা মনে রাখবো, সেটা হচ্ছে ডু ভার্ব ও টু এর পরে। ডু ভার্বগুলো কি কি? ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, এগুলোর পর যদি কোনো একটা ভার্ব আসে তখন আমরা ভার্বের কোন ফর্ম বসাবো? বেস ফর্ম বসাবো। এবার আমরা আসলে আমরা উদাহরণ দেখবো, আমাদের বোর্ডে যেগুলো আসে সচরাচর সেই উদাহরণগুলো আমরা দেখবো। আচ্ছা, এখানে আমাদের কয়েকটা বোর্ডের প্রশ্ন দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান ক্যান নট লিভ অ্যালোন। আচ্ছা, এটা আসছিল সিলেট বোর্ড 2023 সালে।
আচ্ছা আমরা একটু যদি লক্ষ্য করি এখানে লিভ ভার্বটা ব্র্যাকেটে দিচ্ছে, তাহলে এটাকে আমরা পরিবর্তন করব। কি পরিবর্তন করব একটু যদি লক্ষ্য করি, এখানে দেওয়া আছে ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান ক্যান নট। এই যে ক্যান, ক্যান কে আমরা কোন ভার্ব বলতে পারি? মডাল ভার্ব। আর আমরা জানি মডাল ভার্বের পর ভার্বের শব্দ কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে এখানে आंसर লিভ, লিভই হবে। আচ্ছা পরের উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি, he has to express his thought and idea। তার হচ্ছে যে চিন্তা এবং ধারণাগুলো কি করে প্রকাশ করলো। এখানে দেখো দেওয়া আছে হ্যাজ টু, এরপর ব্র্যাকেটে ভার্বটা দেওয়া আছে এক্সপ্রেস। আচ্ছা আমরা জানি যে হ্যাজ টু, এই হ্যাজ টু এর পর যে ভার্বটা থাকে সেই ভার্বের শব্দ কোন ফর্ম বসে? বেস ফর্ম। অর্থাৎ যেটা দেওয়া থাকবে সেটাই লিখব। এটা কোন কোড আসছে? এটা হচ্ছে যে সিলেক্ট বোর্ড 23 সালে আসছিল। আচ্ছা পয়েন্টটা যদি আমরা দেখি, হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমরি। সেই অল্প পরিমাণ, হার্ডলি মানে নেই বললেই চলে, নেগেটিভ পরেরটা রিকালেক্ট তার স্মরণ করা, হিজ প্যারেন্টস মেমরি সে অল্প পরিমাণ তার সাথে বাবা মার স্মৃতি মনে রাখতে পারে। এখানে দেখেন কুড দেওয়া আছে, তাহলে কুডটাকে আমরা কোন ভার্ব বলতে পারি? মডাল ভার্ব। আর আমরা জানি যে মডাল ভার্বের পর যে ভার্বটা দেওয়া থাকবে ওই ভার্বটা যা আছে তাই লিখব, অর্থাৎ বেস ফর্মটা লিখব আমরা। পরে যদি আমরা দেখি রিলেশনশিপ ক্যান অলসো ফস্টার ইন ওয়ার্ক প্লেস। আচ্ছা এটা আসলে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালে। প্রশ্ন নম্বর লক্ষ্য করি, এখানে দেওয়া আছে ক্যান, তাহলে আমরা জানি যে ক্যান কোন ভার্ব? মডাল ভার্ব। আর মডাল ভার্বের পর যদি আমরা কোনো ভার্ব ইউজ করি তাহলে ভার্ব কোন ফর্ম ইউজ করতে পারি? বেস ফর্ম, অর্থাৎ যা আছে তাই आंसर। পয়েন্টটা যদি আমরা লক্ষ্য করি, দে শুড অলসো প্র্যাকটিস ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এটা আসলে ঢাকা বোর্ড 2023 সালে। এখানেও যদি আমরা লক্ষ্য করি এখানে ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে পার্টিসিপেট। তাহলে পার্টিসিপেট যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এর পূর্বে দেওয়া আছে আবার শুড। শুডকে আমরা কোন ভার্ব বলতে পারি? মডাল ভার্ব। আর আমরা জানি মডাল ভার্বের পর আমাদের যে ভার্বটা দেওয়া থাকে সেই ভার্বের শব্দ কোন ফর্ম দেওয়া থাকবে? বেস ফর্ম। তাহলে যা আছে তাই आंसर। পয়েন্টটা দেখেন, স্টুডেন্টস ক্যান অলসো এনলাইটেন দেয়ার ইনসাইট। তাহলে স্টুডেন্টরা তাদের হচ্ছে যে বাহ্যিক জগৎকে কি করতে পারে? আলোকিত করতে পারে শিক্ষার মাধ্যমে। তাহলে এখানেও কিন্তু ক্যান দেওয়া আছে, আর ক্যানটাকে আমরা কোন ভার্ব? মডাল ভার্ব। আর মডাল ভার্বের পর আমরা ভার্ব কোন ফর্ম বসিয়ে দিই? বেস ফর্ম। অর্থাৎ তাহলে যা আছে এনলাইটেন আছে আলোকিত করা, এই এনলাইটেনে হবে। পয়েন্টটা যদি আমরা দেখি, it is a pity that many students are trying to in the shortest and easiest way succeed। মানে এখানে ভার্বটা দেওয়া আছে সাকসিড। তাহলে দেখেন সাকসিড ভার্ব দেওয়া আছে, তাহলে এটাকে পরিবর্তন করতে হবে। আমরা তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এরপর দেখেন ট্রাই, টু দেওয়া আছে। একটু আগে আমরা কিন্তু বলছিলাম যে ডু এবং টু ভার্বের পর, টু এর পর ডু ভার্ব এবং টু এর পর যদি কোনো ভার্ব থাকে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এখানে যা দেওয়া থাকবে তাই লিখবো আমরা। পরের সেন্টেন্সটা যদি একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে যে উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং দ্য নিউজ পেপার ডেইলি। তাহলে আমাদের অবশ্যই প্রতিদিন হচ্ছে যে নিউজ পেপার পড়ার অভ্যাস করতে হবে। আচ্ছা এখানে দেখেন ডেভেলপ দেওয়া আছে, উন্নত। ভার্বটা দেওয়া আছে ব্র্যাকেট, এটা তো পরিবর্তন করতে হবে। এরপরে মাস্ট দেওয়া আছে, মাস্ট কি আমরা কি বলতে পারি? মডাল ভার্ব। আমরা জানি মডাল ভার্বের পর যে ভার্বটা দেওয়া থাকে সেটা ভার্বের শব্দ কোন বেস ফর্ম হয়, তাহলে যা আছে তাই লিখবো আমরা। পরের সেন্টেন্সটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে উই শুড bear in mind that we don't eat just to satisfy hunger or to fill the belly। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে উই ডোন্ট ইট, আমরা খাই না টু জাস্ট স্যাটিসফাই, আমাদের সন্তুষ্টির জন্য, হাঙ্গার ক্ষুধা, অর টু ফিল দা বেলি, অর্থাৎ আমরা ক্ষুধা নেই বা শুধু হচ্ছে যে পেট ভরার জন্য খাই না, এরকম আর কি। তাহলে এখানে দেখেন দেওয়া আছে শুড, শুড কে আমরা কোন ভার্ব বলতে পারি? মডাল ভার্ব। আর মডাল ভার্বের পর যেটা দেওয়া থাকবে অ্যানসার তাই লিখতে হবে, অর্থাৎ বিয়ার বিয়ার। পরের দিকে আমরা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে টু, টু টু এর পর আমরা যদি কোন ফর্ম ভার্বের বেস ফর্ম, তাহলে যেটা থাকবে সেটাই। এগুলো কিন্তু আমাদের বোর্ড প্রশ্ন, এটা হচ্ছে চট্টগ্রাম 23 সালে আসলে এরকম অনেক বোর্ড প্রশ্ন আসবে। অর্থাৎ তাহলে আমরা ভার্বের বেস ফর্মটা কখন কখন বসাবো? কি কি জানলাম? একটা হচ্ছে যে ডু ভার্বের পর, টু এর পর, আর মডাল ভার্বের পর, সেমি মডাল ভার্বের পর। তো এই ক্ষেত্রগুলাই আমরা কি করে বসাবো? ভার্বের বেস ফর্ম বসাবো। আচ্ছা এবার আমরা পরে একটু যাই। আচ্ছা এবার আমরা দেখবো ভার্বের সাথে কখন আমরা এস অথবা ইএস যুক্ত করব। এটা এমন একটা প্রশ্ন, আমাদের প্রশ্ন 3 থেকে 4টা আমাদের প্যাসেজে দেওয়া থাকবে, 3 থেকে 4টা প্রশ্ন এখান থেকে আসে। আর এই জায়গাগুলো অনেকে ভুল করে, একদম ইজি, আমরা একদম ইজি উপায়ে শিখবো এটা। আচ্ছা তাহলে আমরা যেটা শিখবো কখন আমরা ভার্বের সাথে এস আর কখন ইএস যুক্ত করব, অর্থাৎ আমরা ভার্বের সাথে এস বাই যুক্ত কখন করব। আচ্ছা কি লেখা আছে এখানে? দেওয়া আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্টটা যদি আমার কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন যে ভার্বটা দেওয়া থাকবে এই ভার্বের সাথে আমার কি যুক্ত করতে হবে? এস অথবা ইএস। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন যে ভার্বটা দেওয়া থাকবে ভার্বের সাথে আমাদের কি যুক্ত করতে হবে? এস অথবা ইএস। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এখানে দেওয়া আছে হি শি ইট নাউন এগুলা কিন্তু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট এগুলো আমরা কোন সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট এগুলো থাকলে আপনার অ্যামেজানের মধ্যে ইজ হইতে পারে ওয়াজারের মধ্যে ওয়াজ হইতে পারে হ্যাভ এর মধ্যে হ্যাজ ডু ডাজ এর মধ্যে কোন হইতে পারে ডাজ অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন সাবজেক্ট যখনই সিঙ্গুলার হবে তখন এস যুক্ত ভার্ব হবে কি জানলাম আমরা সাবজেক্ট সিঙ্গুলার মানে এস যুক্ত ভার্ব আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস দেখবো আচ্ছা সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে তখন ভার্বের সাথে এস যুক্ত হবে না এস অথবা ইএস যুক্ত হবে না কথাটা কি বললাম সাবজেক্ট যদি কি হয় প্লুরাল হয় তাহলে ভার্বটার সাথে এস অথবা ইএস যুক্ত হবে না এখন আমরা কিভাবে বুঝবো সাবজেক্টগুলো প্লুরাল বা কোনটাই প্লুরাল সাবজেক্ট আমরা একটু লক্ষ্য করি এখানে দেওয়া আছে উই ইউ দে নাউন প্লুরাল অর্থাৎ কোন একটা নাম একটা জিনিস আমরা মনে রাখবো এই নাউনের সাথে যদি এস থাকে তাহলে নাউনটা কি হবে সর্বদা প্লুরাল হবে নাউনের সাথে এস থাকলে নাউন কি হবে প্লুরাল হবে কিন্তু সব ক্ষেত্রে যেমন নিউজ কোনো একটা ওয়ার্ড লিখতে যদি এস আছে তখন কিন্তু আর হবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউনের সাথে যদি এস যুক্ত থাকে নাউনটা কি হয় প্লুরাল হয় তাহলে আমরা মনে রাখবো যে এই উই ইউ দে নাউন প্লুরাল এগুলো থাকলে প্লুরাল ভার্ব বহন করবে প্লুরাল ভার্ব কোনটা আমরা যদি লক্ষ্য করি আমি যার মধ্যে কোনটা হইতে পারে আর ওয়াজ এর মধ্যে কোনটা ওয়ার হ্যাভ এর মধ্যে হ্যাভ ডু ডাজ এর মধ্যে ডু এবং ভার্বের বেস ফর্ম একটু আগে সেগুলো দেখলাম আচ্ছা এবার আমরা নোট আইটা মনে রাখবো যে এই আই একটু ব্যতিক্রম আই এর ক্ষেত্রে এম হয় ওয়াজ হয় হ্যাভ হয় ডু হয় ভার্বের বেস ফর্ম এক এক সময় এক একটা হয় আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিস আমরা আসলে অনেকে প্রেজেন্ট টেন্স চিনতে পারি না প্রেজেন্ট টেন্স কিভাবে চিনবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো একটা টেকনিকে আমরা মনে রাখতে পারবো একটা টেকনিক জাস্ট টেকনিকটা কি আমরা মনে রাখবো ডেঞ্জারাস আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে ডেঞ্জারাস দ্বারা আসলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে রাখতে পারি আমাদের প্যাসেজে প্রায় এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে এগুলো এক ধরনের অ্যাডভার্ব এগুলো প্রায় দেওয়া থাকে আমরা বুঝতে পারি না যে এগুলো থাকলে কোন টেন্স হয় আমরা মনে রাখবো টেকনিকে কিভাবে ডেঞ্জারাস আসলে ডেঞ্জারাস দিয়ে আমরা কি কি মনে রাখতে পারি এই যে এখানে লিখে দেওয়া আছে ডি তে আমরা কি লিখতে পারি ডেইলি এ তে অলওয়েজ এন তে নরমালি জি তে জেনারেলি ই তে এভরিডে আর তে রেগুলারলি ও তে অফেন বা অকেশনালি ইউ তে ইউজুয়ালি এস তে সামটাইমস অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি আপনি কোন একটা সেন্টেন্সের মধ্যে দেখেন তাহলে মনে রাখবেন ওই সেন্টেন্সটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমরা জানি সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস যুক্ত হবে আর না হলে বাকি যে একটু আগে আমরা দেখলাম ওই বিষয়গুলো এবার আমরা এই বিষয়ে মানে বোর্ডে যে প্রশ্নগুলো আসে একটু আমরা সমাধান করব আচ্ছা আমরা বোর্ড প্রশ্নগুলো দেখি এখানে দেওয়া আছে the life of our farmers be full of hardship আচ্ছা এই প্রশ্নটা ছিল রাজশাহী 2024 সালে এখানে আমাদের বুঝতে হবে সাবজেক্টের বিষয়গুলো এখানে সাবজেক্টের বিষয়টাই সবচেয়ে বেশি আচ্ছা এখানে দেওয়া আছে the life of our farmers এখানে দেওয়া আছে farmers এটা কিন্তু সাবজেক্ট না কেন সাবজেক্ট নাই এর পূর্বে দেখেন প্রিপজিশন যুক্ত আছে তাহলে the life of our farmers আমাদের দেশের কৃষকগুলার জীবন এখানে জীবনকে বুঝাইছে এখানে কিন্তু কি বুঝালে ফার্মার্স মানে কৃষকদের বুঝালে আচ্ছা বি দেওয়া আছে বি যদি কোথাও দেওয়া থাকে তাহলে আমরা মনে রাখবো ওখানে কি কি বসতে পারে এম ইজ আর কি বসতে পারে ওয়াজ ওয়ার আচ্ছা ওয়াজ এর মানে পাস্ট টেন্স কখন হবে আমরা খুব শীঘ্রই এই বিষয়ে আলোচনা করব কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে পাস্ট টেন্স ওটা আমরা টেকনিকে দেখব আর কি আচ্ছা তাহলে আমরা বি যদি কোথাও দেখি তাহলে বুঝবো এই ওয়ার্ডগুলো বসতে পারে অর্থাৎ এই ভার্বগুলো বসতে পারে এখন এগুলো বসবে কিসের উপর ভিত্তি করে সাবজেক্টের উপর ভিত্তি করে তাহলে আমরা সাবজেক্টটা এখানে কি পাইলাম এখানে দেওয়া আছে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স আমাদের কৃষকগুলোর জীবনকে কিন্তু এখানে বুঝিয়েছে তাহলে যেহেতু এটার সাথে এস নাই তাহলে এটা সিঙ্গুলার আর সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার তাহলে আমাদের এই যে সিঙ্গুলার সাবজেক্ট সবগুলা এস যুক্ত ভাগ পূরণ করে তাহলে এই তিনটার মধ্যে দেখেন তো কোথায় এস আছে ইজি আছে তাহলে এখানে অ্যানসারটা হবে আমাদের ইস তাহলে এইভাবে কিন্তু আমরা বের করব এটা আছে রাজশাহী 2024 সাল পয়েন্টটা যদি দেখি There was many a farmer not know how to cultivate scientifically তাহলে many a farmer অনেক কৃষকই জানে না নো মানে জানে না কি জানে না how to cultivate কিভাবে চাষাবাদ করতে হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাও আছে রাজশাহী 2024 সালে আমরা যদি একটু প্রশ্নটা দেখি আচ্ছা এখানে দেওয়া আছে নট নো আমরা একটা জিনিস মনে রাখবো কোথাও যদি আমরা
নটের পর ভার্ব দেখি, তাহলে মনে রাখবো এই জায়গায় ডু ভার্ব বসবে। কোন ভার্ব? ডু ভার্ব। আর ডু ভার্ব গুলো আমরা কি কি জানি? ডু ভার্ব গুলো আছে ডু, ডাজ, আর এটা কি ডিড, এগুলোকে আমরা ডু ভার্ব বলি। আচ্ছা, ডু ডাজ আসলে কখন বসে? ডু ডাজ বসে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে। আর ডিড কখন বসে? পাস্ট টেন্সে। আচ্ছা, এখানে পাস্ট টেন্সে যেহেতু কোনো কিছু নাই তাহলে ডিড বসবে না, ডু ডাজ এর মধ্যে একটা বসবে। এই যে ভার্ব আসলো, তাহলে ভার্ব আসলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার থাকলে এস যুক্ত ভার্ব, আর প্লুরাল থাকলে যেটা থাকবে সেটাই। এবার আমরা সাবজেক্টটা দেখি। এখানে দাম আছে মেনি এ ফার্মার। এই যে এ ফার্মার একজন কৃষক, তাহলে অবশ্যই সিঙ্গুলার বুঝেছে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলারে এস যুক্ত ভার্ব, তাহলে এই ডু ডাজ এর মধ্যে কোনটার সাথে এস আছে? ডাজ। তাহলে অ্যানসারটা হবে এখানে ডাজ। তাহলে আমরা মনে রাখবো ডাজ নট নো, ডাজ নট নো। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখেন। দাম আছে দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, তারা সকাল সন্ধ্যায় সাথে কাজ করে, কঠোর পরিশ্রম করে। আচ্ছা, এখানে ভার্বটা দাম আছে ওয়ার্ক, আসলে কি বসবে? তাহলে আমরা সাবজেক্টের দিকে লক্ষ্য করি। সাবজেক্ট দেওয়া আছে দে, আর আমরা মনে রাখবো দে, দে তো প্লুরাল, আর প্লুরাল থাকলে এস যুক্ত ভার্ব হয় না, তাহলে এটার সাথে ভার্বের সাথে এস যুক্ত হবে না, যা আছে তাই অ্যানসার। তাহলে এখানে ওয়ার্ক, ওয়ার্কই হবে। পরের সেন্টেন্সটা লক্ষ্য করি। তারপর আছে রিলেশনশিপ বি অফ ডিফাইন কাইন্ড, অর্থাৎ রিলেশনশিপটা বিভিন্ন রকম হইতে পারে। আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে বি দেওয়া আছে। বি মানে আমরা কি জানি? বি মানে আমরা জানি যে বি ভার্ব, অর্থাৎ am is আর was আর বসতে পারে। পাস্ট টেন্সে যদি কোনো কিছু নাই তাহলে এই তিনটার মধ্যে একটা হবে। এখন আমরা কিভাবে বুঝবো এই তিনটার মধ্যে কোনটা বসবে? তাহলে অবশ্যই সাবজেক্ট দেখবো। সাবজেক্ট দেওয়া আছে রিলেশনশিপ, রিলেশনশিপ দেখেন নাউনের সাথে এস নাই, তাহলে সিঙ্গুলার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বসাইতে পারি? ইজ বসাইতে পারি। আচ্ছা, যদি এখানে রিলেশনশিপস থাকতো তখন অ্যানসারটা আবার কি হয়ে যেত? আর হয়ে যেত, কারণ নাউনের সাথে এস থাকলে আমরা কি জানি নাউনটা কি হয়? প্লুরাল হয়। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। পয়েন্টটা যদি দেখেন, there be relationship also between human beings and animal। আচ্ছা, এখানে রিলেশন এস হইতো আর কি। আচ্ছা, there be relationship, এখানে বি দেওয়া আছে, তাহলে বি মানে আমরা কি জানি? বি ভার্ব বসবে, আমি যার ওয়াজ আর বসবে। আচ্ছা, ওয়াজ আর বসবে না, কারণ এখানে পাস্ট টেন্সে কোনো কিছু নাই। তাহলে কি বসতে পারে? am is আর বসতে পারে। am is এর মধ্যে কোনটা বসবে আর কি? তার আগে একটা জিনিস মনে রাখবো, এই যে দেয়ার, দেয়ার কিন্তু একটা বিষয় আছে। আমরা যদি কোথাও দেয়ার অথবা কি দেখতে পারি? হেয়ার দেখতে পারি। আচ্ছা, এর পরে ভার্ব থাকে, এর পরে সাবজেক্ট থাকে। তাহলে এখানে কিন্তু দেয়ার সাবজেক্ট না, অনেকেই আমরা এটা বুঝতে পারি না। তাহলে কোথাও যদি আমরা দেয়ার অথবা হেয়ার দ্বারা সেন্টেন্সের শুরুতে দেখি, তাহলে মনে রাখবো এর পরে ভার্ব দেওয়া থাকবে, এর পরেরটা সাবজেক্ট থাকবে। এই সাবজেক্টের উপর ভিত্তি করে এইখানে ভার্ব আসবে। তাহলে এখানে সাবজেক্টটা দেওয়া আছে কোনটা? রিলেশনশিপস প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল মানে ভার্ব প্লুরাল, তখন এস যুক্ত ভার্ব হবে না। তাহলে অ্যানসার এখানে আমরা কি নিতে পারি? আর নিতে পারি। আচ্ছা, তারপর দেওয়া আছে আবার ক্রিকেট বি এ পপুলার গেম, এটা আসছিল মহাবিশ্ব গড় 2023 সালে। আচ্ছা, এখানে বি দেওয়া আছে, বি মানে কি? অ্যামিজার, ওয়াজ ওয়ার, প্রেজেন্ট টেন্স যেহেতু তাহলে অ্যামিজারের মধ্যে বসবে। এখন সাবজেক্ট দেখো, সাবজেক্ট দেওয়া আছে ক্রিকেট, ক্রিকেটের নাম সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার এস যুক্ত ভার্ব, একদম সোজা হিসাব। সাবজেক্ট সিঙ্গুলার এস যুক্ত ভার্ব, সাবজেক্ট সিঙ্গুলার এস যুক্ত ভার্ব, একদম সোজা। আমরা যারা আসলে এগুলো বুঝি না, শুধু মনে রাখবো সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার মানে এস যুক্ত ভার্ব, আর সাবজেক্ট প্লুরাল মানে কি? এস বিহীন ভার্ব। পড়া দেখি, দেওয়া আছে নোবডি মেইনটেইন কন্টাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং নিউজপেপার। তাহলে এখানেও মেইনটেইন একটা ভার্ব দেওয়া আছে। এই প্রশ্নটা আসছিল কত? কুমিল্লা বোর্ড 2023 সালে। আচ্ছা, মেইনটেইন আছে, অবশ্যই কোনো না কোনো বিষয় বসবে। তাহলে এখানে দেখবো সাবজেক্ট, সাবজেক্ট দেওয়া আছে নোবডি। আচ্ছা, নোবডি, এখন নোবডি আসলে এটা কি, এই বিষয়ে একটু আমরা আলোচনা করি। আচ্ছা, এটা ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনগুলো কোনগুলা? যে প্রোনাউনটা নির্দিষ্ট কাউকে বোঝায় না। নোবডি দ্বারা কিন্তু কাউকে বোঝায় না যে এই বা এই। আচ্ছা, ইনডিফিনিট প্রোনাউন এরকম আর আছে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, অল, ওয়ান, ইজ। আচ্ছা, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এগুলো কিন্তু সবগুলা সিঙ্গুলার সাবজেক্ট। এখন কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা সিঙ্গুলার বা কেনই সিঙ্গুলার? তাহলে এভরিবডি যদি আমি বলি বা নোবডি যদি ধরি, কাউকে নির্দিষ্ট করে আমি কিন্তু বলি নাই। তাহলে কাউকে যদি আমরা নির্দিষ্ট করে না বলি তাহলে যে কেউ একজন নিতে পারে। আর যে কেউ একজন যদি আমি হই তাহলে আমি কিন্তু সিঙ্গুলার, যদি আরেকজন হয় সেও কিন্তু সিঙ্গুলার। তাহলে এই জন্য আমরা মনে রাখবো এই নোবডি, নো ওয়ান অর্থাৎ ইনডিফিনিট প্রোনাউনগুলো, ইনডিফিনিট প্রোনাউন এগুলা সাবজেক্ট শব্দটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এগুলা যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, তাহলে যেটা দেওয়া আছে তার সাথে আমরা কি যুক্ত করব? এস, কারণ আমরা জানি কি সাবজেক্ট সিঙ্গুলার মানে এস যুক্ত ভার্ব, সাবজেক্ট সিঙ্গুলার মানে কি এস যুক্ত ভার্ব। পয়েন্টটা যদি দেওয়া আছে দেখি আমরা, এ ম্যান হু রিড নিউজ পেপার ডেইলি বি লাইক এ ক্রিয়েচার অফ দ্য নিয়ার ওয়েল।
আচ্ছা, এখানে লিডটা ভার্ব দেওয়া আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রায় আমরা রাইট ফর্ম ভার্ব প্রশ্ন সমাধান করতে গেলে এই বিষয়টা দেখি, সেটা হচ্ছে যে এই হু, এইটাকে আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্টটা দেওয়া থাকবে এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এটাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট বলা হয়। এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী সর্বদা ভার্ব হয়। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন ক্ষেত্রে পূর্বের সাবজেক্ট অনুযায়ী সর্বদা ভার্ব। পূর্বের সাবজেক্ট অনুযায়ী সর্বদা কি হবে? ভার্ব হবে। তাহলে এখানে পূর্বের সাবজেক্ট কি দেওয়া আছে? এ ম্যান। আর এ ম্যান সিঙ্গুলার যেহেতু, তাহলে এখানে অ্যানসারটা কি হবে? ইজ হবে। তাহলে এ ম্যান হু রিড নিউজপেপার ডেইলি লাইক এ ক্রিয়েচার অফ দ্য ন্যারো ওয়ে। আচ্ছা, দেখেন এখানে এই যে আবার এখানে বি চাইছে, বি মানে কি? বি ভার্ব অ্যামিজ আর ওয়াজার মধ্যে বসতে পারে। এখন প্রেজেন্ট টেন্স যেহেতু, তাহলে অ্যামিজ আর বসবে। এখন কোনটা বসাবো? দেখেন এই যে হু রিড নিউজপেপার, এটা কিন্তু এইটার সাবজেক্ট, আবারও কিন্তু এইটাও কিন্তু এইটার সাবজেক্ট। তাহলে এখানেও যদি এ ম্যান হয় তাহলে আমরা অবশ্যই এখানে কি দেব? ইজ দেব। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি আসলে সাবজেক্টগুলো কি দেওয়া আছে, সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল আমি কিন্তু ক্লিয়ার করে দিছি। সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলা, প্লুরাল সাবজেক্ট কোনগুলা ক্লিয়ার করে দিছি। এগুলো যদি আমরা একটু বুঝি তাহলে কিন্তু খুব সহজেই পাবো। আচ্ছা, পয়েন্টটা যদি আমরা দেখি, animals are the person who kill the time, সেম দেখেন এখানে কিন্তু হু দেওয়া আছে, এরপরে যে দেওয়া আছে সেটা আছে যে আইডল পারসন দেওয়া আছে, অলস ব্যক্তিরা কিল দে আর টাইম, এখানে আছে দে আর হবে দে আর টাইম আর বার্ডেন উইথ সোসাইটি। আচ্ছা, কিল দে আর টাইম এবং তারা তাদের টাইমকে নষ্ট করে এবং হচ্ছে যে একটা সমাজকে ধ্বংস করে আর কি, বার্ডেন ক্ষতিগ্রস্ত করে। আচ্ছা, এখানে দেখেন আইডল পারসন দেওয়া আছে। এখন একজন অলস ব্যক্তি, এখানে হচ্ছে যে আরেকটা জিনিস মনে রাখবো, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দ্বারা মূলত কিন্তু একজনকে বোঝানো। অর্থাৎ আমরা যদি কোনো একটা অ্যাডজেক্টিভ, যেমন আমি যদি বলি পোর, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এর পূর্বে যদি আমি দা ইউজ করি তাহলে কিন্তু পুরো জাতিকে বোঝাবে। একজন গরিব মানুষ, যতগুলো গরিব আছে সবাইকে বোঝাবে, একটা জাতি। স্যার এখানে একজন একটা পার্সনের কথা বলেন এই যে সেই যদি হচ্ছে যে সময় নষ্ট করে সেই শুধু সমাজে ধ্বংস করবে, এমন না, প্রত্যেক জনকে বুঝাই। তাহলে অবশ্যই সাবজেক্ট এখানে কি আছে? প্লুরাল আছে। তাহলে সাবজেক্ট প্লুরাল মানে ভার্ব প্লুরাল। তাহলে এখানে পরে যে ভার্বটা থাকবে, যেটা দেওয়া থাকবে সেটাই হবে আর কি। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, পরে দেখেন দেয়ার দেওয়া আছে। একটু আগে আমরা কিন্তু দেখলাম যে দেয়ার থাকলে ভার্ব থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা বলে। এখানে তো মেনি পিপল, তা মেনি পিপল অনেক ব্যক্তি, অবশ্যই সিঙ্গুলার না। সাবজেক্ট যদি প্লুরাল হয় বি ভার্ব হিসেবে শব্দ আমরা কি নিতে পারি? আর সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। প্লুরাল হলো কোনগুলো? যেগুলোর সাথে এস নাই। আচ্ছা, পরেরটা আমরা লক্ষ্য করি, দেওয়া আছে দিস ফায়ার এমিট স্মোক হুইচ কন্টামিনেট এয়ার, মানে দিস ফায়ার এই আগুনগুলো কি সৃষ্টি করে? ধোঁয়া সৃষ্টি করে, যা আবার পরিবেশ কি করে? দূষিত করে। এই এমিট তো নির্গত করা। আচ্ছা, এখানে দেখেন এমিট দেওয়া আছে, তাহলে সাবজেক্ট দেওয়া আছে দিস ফায়ার। এই দিস কিন্তু সিঙ্গুলার, এগুলোকে ডিমনস্ট্রেটিভ বলা হয়। ডিমনস্ট্রেটিভ গুলো কি কি? দিস, দেস, দ্যাট, দোস। দিস সিঙ্গুলার কাছের বুঝালে, দেস সিঙ্গুলার আর প্লুরাল কাছের বুঝালে, দ্যাট আর দোস প্লুরাল। দ্যাট সিঙ্গুলার আর দোস হচ্ছে কি? দ্যাট দোস হচ্ছে দূরের ক্ষেত্রে, দ্যাট সিঙ্গুলার আর দোস প্লুরাল। তাহলে দিস যেহেতু দেওয়া আছে সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার। তখন আমরা কি মনে রাখবো? শুধু এস যুক্ত হবে, অর্থাৎ ভার্বের সাথে এস যুক্ত ভার্ব মনে রাখবো। আবার দেখেন হুইচ দেওয়া আছে, একটু আগে বুঝালাম সেন্টেন্সের মাঝে যদি আমরা রিলেটিভ প্রোনাউন দেখি তাহলে এর পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে এখানে সাবজেক্টটা কি দেওয়া আছে? স্মোক। এই স্মোক অনুযায়ী ভার্ব হবে। তাহলে স্মোক অনুযায়ী ভার্ব হয় তাহলে স্মোকটা সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস যুক্ত হবে, এস যুক্ত করে দিতে হবে। একদম ইজি। আমরা যারা আসলে রাইট ফর্ম ভার্ব পারি না তারা যদি আমার এই ক্লাসটা দেখেন, ইনশাআল্লাহ আমি এতটুকু হচ্ছে যে বিশ্বাস করি তার এই রাইট ফর্ম ভার্বে কোনো সমস্যা হবে না। বিশেষ করে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের বোর্ডে। আচ্ছা, এবার আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আমি তো বলছি যে আমরা কোনো নিয়ম পড়বো না, প্রত্যেকটা ভার্বের রূপগুলো শুধু চিনবো, কখন বসে। নিয়ম ছাড়া কিভাবে ইংলিশ পড়া যায় সেই বিষয়ে কিন্তু আমি চেষ্টা করব। আমার প্রথম লক্ষ্য হচ্ছে কিভাবে নিয়ম ছাড়া আপনাদের ইংলিশ শেখানো যায়। আচ্ছা, তাহলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা কি? ভার্বের, সেটা হচ্ছে যে ভার্বের আমরা কখন ভি টু বসাবো, মানে পাস্ট ফর্ম ইউজ করব। একটা টেকনিক মনে রাখবো, সেটা হচ্ছে অ্যালয়। কি টেকনিক মনে রাখবো? অ্যালয়। অ্যালয় আসলে কি আমরা যদি একটু লক্ষ্য করি, এই অ্যালয়ের এ তে আমরা মনে রাখবো এগো, এর তে লং অথবা লাস্ট টাইম,
লাস্ট যোগ টাইম অর্থাৎ লাস্ট নাইট, ডে, ইয়ার, উইক, মান্থ এগুলা লাস্টের সাথে যদি কোনো সময়বাচক ওয়ার্ড দেখি তাহলে বুঝবো ওটা হচ্ছে পাস্ট টেন্স আর কি। তারপর ওয়ান ডে অথবা ওয়ান্স, ওয়াই তে স্টার ডে, তাহলে এইগুলাকে আমরা টেকনিকে কি মনে রাখতে পারি? অ্যালয়, অ্যালয় মনে রাখবো। প্লাস ইট ইজ টাইম অথবা হাই টাইম, এগুলো কিন্তু প্রায় আসে আমাদের। যদি এগুলো না বুঝি অতীত নির্দেশক কোনো অর্থ, আমরা যদি শুধু এই বিষয়টাকে মনে রাখতে পারি, এইটুকুকে মনে রাখতে পারি আর বারবার প্রশ্ন আসলে আমরা আমাদের বইতে অ্যাডভান্সগুলো দেওয়া থাকে প্রচুর পরিমাণ আমাদের হচ্ছে ইয়া দেওয়া থাকে, রুল দেওয়া থাকে, যেগুলো পড়লে আসলে আমরা বুঝতে পারি না যে কোনটা ইউজ করবো। মানে এই পড়তে পড়তে আমাদের অবস্থা শেষ। আমরা যদি প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারি, কোনো একটা বিষয়ের প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারি, আসলে প্রশ্ন কিভাবে আসে, প্রশ্ন কোনগুলো চায়, প্যাসেজে কোন প্রশ্নগুলো বারবার আসতেছে, এই জিনিসগুলো বুঝতে পারলে সহজেই কিন্তু আনসার করা যায়। তাহলে আমরা শিক্ষার্থীরা যে ভুলগুলো করি সেটা হচ্ছে যে আমরা প্রশ্ন প্যাটার্ন না বুঝে প্রশ্ন সমাধান করতে যাই। তাহলে আগের প্রশ্ন প্যাটার্ন আমাদের পরীক্ষায় এই পর্যন্ত যে প্যাসেজগুলো দেওয়া ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কয়েকটা জিনিসে দেওয়া ছিল, তাহলে আমরা এই কয়েকটা হাতে করে নিতে পারছি। আগে যে মনে রাখবো, আমরা যদি এই কয়েকটা ওয়ার্ড দ্বারা কোনো একটা প্যাসেজ শুরু হতে দেখি তাহলে ওই প্যাসেজটা পুরোটা পাস্ট টেন্সে থাকবে। কোন টেন্সে থাকবে? পাস্ট টেন্স। তাহলে যদি আমরা কি মনে রাখবো, যদি আমরা এই যে অ্যালয় ধারা বা অ্যালয় হচ্ছে যে আমাদের যে বিষয়গুলো এগো, লং, লাস্ট প্লাস নাইট, টাইম এগুলো যদি থাকবে, ওয়ান ডে, ওয়ান স্টারে থাকে, তাহলে আমরা বুঝবো ওই যে প্যাসেজটা পুরোটা পাস্ট টেন্স। তাহলে এখানে কিছু ব্যতিক্রম বাদে বাকি যা আছে সবগুলো কোন ফর্মে হবে? পাস্ট ফর্মে হবে। এবার আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব। আমাদের আর কোনো নিয়ম লাগবে না, পাস্ট টেন্সের কোনো নিয়মই নেই, শুধু আমরা এই বিষয়গুলো যদি একটু মনোযোগ সহকারে দেখি তাহলে মনে রাখতে পারি না। আচ্ছা, এখানে দেওয়া আছে many events of great importance take place during last century। দেখেন এই লাস্ট সেঞ্চুরি, তাহলে লাস্ট আছে প্লাস একটা সময় বছর দেওয়া আছে, একটা সময় উল্লেখ করে দেওয়া আছে, তাহলে আমরা বুঝলাম এগুলো থাকলে কোন টেন্স হয়? পাস্ট টেন্স। তখন আমরা কি করব? ভার্বের যে পাস্ট ভার্বটা যে দেওয়া আছে এটা কোন ফর্ম করব? পাস্ট ফর্ম। তাহলে এখানে টেক দেওয়া আছে, টেকের পাস্ট ফর্ম আমি কি দেব? টু। তাহলে অ্যানসারটা হবে কি? টু। তাহলে আমরা কি বুঝলাম? যে ly ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং অতীত নির্দিষ্ট কোনো অর্থ থাকলে আমরা যে ভার্বটা থাকবে ওই ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব, শুধু ভার্বের পাস্ট ফর্ম আর কোনো কিছু না। আচ্ছা, পরেরটা দেখি। দেওয়া আছে জেরি কাম টু দা অরফানেজ এট দ্য এজ অফ 4, অর্থাৎ 8 বছর বয়সী জেরি এসে যে এতিমখানায় এসেছিল। দেখেন 4 বছর বয়সে, সরি 4 বছর বয়সে এসেছিল, তাহলে এটা অতীত নির্দেশকটা অর্থ দিল যে একজন মানুষ এতিমখানা আসবে, 4 বছর বয়স যখন ছিল তখনই আসছে, তাহলে অতীত নির্দেশক অর্থ দিচ্ছে। তাহলে অতীত নির্দেশক অর্থ মানে আমরা কি জানবো? যে ভার্বটা দেওয়া থাকবে ওই ভার্বটা পাস্ট ফর্ম। তাহলে এখানে দেওয়া আছে কাম, তাহলে এর পাস্ট ফর্ম আমরা কি ইউজ করতে পারি? কেম ইউজ করতে পারি। তাহলে সি এ এম ই, কেম। একদম ইজি। এগুলো দেখেন প্রত্যেকটা বোর্ডের, এই যে সিলেটপুর 2017 সালে আসছিল, এর আগে একটা দিনাজপুর 16 সালে আসছিল। আমরা যদি শুধু একটু মনে রাখতে পারি আর আমার কোনো কিছু লাগবে না। আচ্ছা, তারপর দেওয়া আছে ওয়ান্স দেয়ার লিভ এ আইডল কিং। দেখেন এখানে দেওয়া আছে ওয়ান্স, এই যে ওয়ান্স একটু আগে আমরা দেখলাম এগুলো যদি থাকে ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে যে ভার্বটা দেওয়া থাকবে শুধু পাস্ট ফর্ম করবে, তাহলে ভার্ব দেওয়া আছে লিভ, আর লিভের পাস্ট ফর্ম কি জানি? লিভড। একদম ইজি, একদম ইজি। দেখেন কয়টা কি দেওয়া আছে? when I was a child, যখন আমি শিশু ছিলাম, I be afraid of dark। বি চাইছে, এই যে বি, তাহলে বি মানে আমরা কি মনে রাখবো? am is আর was are, যেহেতু এখানে পাস্ট টেন্স কে নির্দেশ করছে তাহলে was অথবা কি হইতে পারে? ওয়ার হইতে পারে, ওয়ার অথবা ওয়ার। এখন আমরা কিভাবে বুঝবো was আর ওয়ার? এই যে আই আছে, আই থাকলে আমরা কোনটা ইউজ করি? was না ওয়ার? অবশ্যই was ইউজ করি, তাহলে আমরা এখানে দিব was। আর এটা যে পাস্ট টেন্স আমরা কিভাবে বুঝলাম? অর্থটা দেখেন, when I was a child, যখন আমি শিশু ছিলাম, আমি অন্ধকারে ভয় পেতাম। আমি যখন শিশু ছিলাম, অতীত নির্দেশক অর্থ, আমরা জানি অতীত নির্দেশক অর্থ দিলে যে ভার্বটা দেওয়া থাকবে অবশ্যই ভার্ব কোন ফর্ম দেওয়া থাকবে? কনফার্ম করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। তারপর দেওয়া আছে এ পুর ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেল থ্রো হি ডু নো রং। তাহলে একদা একজন লোককে জেলে রাখা হয়েছিল যদিও সে কোনো ভুল করেনি, রং নো রং। আচ্ছা, এখানে আসলে আমরা লক্ষ্য করে দেখতে পারি ওয়ান্স দেওয়া আছে, এই যে সময়বাচক অ্যাডভার্বটা একটু আগে আমরা কিন্তু দেখলাম অ্যালয়, অ্যালয় হচ্ছে ও আছে, ও তো ওয়ান্স অথবা হতে পারে ওয়ান। আচ্ছা, তাহলে এটা থাকার কারণে আমরা জানি যে ভার্ব ওই সেন্টেন্সটা সেটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে ভার্ব যেটা দেওয়া থাকবে শুধু পাস্ট ফর্ম করব। তাহলে এখানে দেওয়া আছে পুট, তাহলে আমরা জানি যে পুটের পাস্ট ফর্ম কি হয়? পুটেই হয়। আচ্ছা, এইদিকে লক্ষ্য করে এখানে ডু দেওয়া আছে। দেখেন আমরা জানি যে ডু ভার্বগুলো কি কি? ডু, ডাজ, আর এটা ডিড, একটু আগে কিন্তু আমরা এগুলো দেখলাম। আচ্ছা, ডিড কখন বলবো?
পাস্ট টেন্সে পাবো। তাহলে যেহেতু পাস্ট টেন্স, তাহলে দুটাকে আমরা এখানে কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। একদম ইজি, শুধু আমরা মনে রাখবো এখানে দেওয়া আছে দ্য ইংলিশ প্লে ইট হিয়ার ইন দি সাবকন্টিনেন্ট। আচ্ছা, এই ইট দ্বারা কিন্তু এখানে ক্রিকেট কে বুঝাইছি, ক্রিকেট। ইংলিশ এখানে দেখেন শুধু যদি ইংলিশ থাকতো, এটা কিন্তু একটা ইংলিশ সাবজেক্ট হইতে পারে, ভাষা হইতে পারে। যেহেতু এর পূর্বে দা আছে, একটু আগে বললাম যে কোনো একটা অ্যাডজেক্টিভের পূর্বে যদি বা কোনো কিছুর পূর্বে যদি দা দেখি, এটা সমগ্র জাতিকে বোঝাবে। এখানে ইংলিশ দ্বারা ইংলিশ সাবজেক্ট বা ইংলিশ ভাষাকে বোঝায়, পুরো একটা জাতিকে বুঝেছে। তা ইংলিশ জাতিরা সর্বপ্রথম এই উপমহাদেশে ক্রিকেট খেলেছিল। কিন্তু এখানে দেখেন ইংলিশ জাতিরা সর্বপ্রথম উপমহাদেশে ক্রিকেট খেলেছিল। সর্বপ্রথম জানি আমরা ইংল্যান্ডরা এসে খেলা ক্রিকেট খেলে। তাহলে দেখেন এটা অতীত ইংরেজি শব্দ, তাহলে প্লেয়ার্স আমরা কি যুক্ত করব, ইডি যুক্ত করব। তাহলে অ্যানসারটা কি হবে, প্লেট। অ্যানসার কি হবে, প্লেট হবে। এটা আসলে ঢাকা বোর্ড 2019 সালে। পরের প্রশ্ন যদি ইট ইজ টাইম, একটু আগে দিয়েছিলাম ইট ইজ টাইম অথবা ইট ইজ টাইমের পর যে ভার্বটা থাকবে আমরা কি যুক্ত করব, ফার্স্ট ফর্ম করব ভার্ব। তাহলে দেখেন এখানে যশোর 2024 সালে আসলে, তাহলে ইট ইজ টাইম হাই টাইম দেওয়া আছে, তাহলে পেজ আমরা কি যুক্ত করব, ইডি যুক্ত করব, পেজ। আবার ইট ইজ টাইম দেওয়া আছে, তাহলে গেট আছে। তাহলে আমাদের যে ইট ইজ টাইমের পর যে ভার্ব থাকবে, ভার্বের কোন ফর্ম হয়, ভি টু ফর্ম। তাহলে গেট আছে, গেটের পাস্ট ফর্ম কি হবে, গট। একদম ইজি। কয় দেখেন সোসাইটি বি দ্য ফার্স্ট অর্গানাইজ, যখন সর্বপ্রথম সমাজগুলো কি হলো, তৈরি হলো, হুইচ মেড বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টর। আমাদের হচ্ছে যে অ্যানসেস্টর মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষ। পূর্বপুরুষরা সর্বপ্রথম হচ্ছে যে এগুলো তারা কি করেছিল, তৈরি করা হয়েছিল আর কি। তাহলে এখানে দেওয়া আছে সোসাইটি, এখানে বি আছে। তাহলে সর্বপ্রথম সোসাইটি তো তারাই হচ্ছে পূর্বপুরুষরা তৈরি করেছিল। বি মানে কি, বিভাগ। তাহলে পাস্ট টেন্সের বিভাগ কি, ওয়াজ অথবা কি হতে পারে, ওয়ার হতে পারে। এই দুটোর মধ্যে একটা বলতে সোসাইটি যদি সিঙ্গুলার, তাহলে বিভাগ হিসেবে আমরা কি ইউজ করতে পারি, ওয়াজ ইউজ করতে পারি। আচ্ছা, পরের দিকে আমরা দেখাই, এখানে দেওয়া আছে আমার মেয়ে, এটা দেওয়া আছে বাই। এই যে এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ আমাদের এসএসসি রাইট ফর্মের ক্ষেত্রে, যা বলার বাইরে, একদম খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে আমরা প্যাসিভ সেন্টেন্স সম্পর্কে কি জানি, কোন একটা সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে বিভার প্লাস মূল যে ভার্ব থাকবে, এই মূল ভার্বের ভিতরে। প্যাসিভ করতে গেলে কি লাগে, বিভার লাগবে প্লাস মূল যে ভার্বটা থাকবে, ওই ভার্বে কি ফর্ম করতে হবে, ভিতরি ফর্ম। এখানে দেখেন শুধু ভার্বটা দেওয়া আছে, এখানে কিন্তু বিভার দেওয়া নেই। বিভার দেওয়া আছে নাই, আমরা জানি যে প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে বিভার প্লাস ভার্বের ভিতরে। এখানে শুধু মূল ভার্বটা দেওয়া আছে, বিভার দেওয়া নেই। তাহলে বিভার বানতে হবে কি দেখে, টেন্স দেখে। তাহলে কোন টেন্স পাইলাম আমরা, পাস্ট টেন্স। পাস্ট টেন্সের বিভার কি, ওয়াজ ওয়্যার। এখন বসাইতে হবে সাবজেক্টের ভিত্তি করে, যা হুইচ যেহেতু মাঝে আছে রিলেটিভ প্রোনাউন, এর পূর্বেরটা সাবজেক্ট। ফার্স্ট অর্গানাইজ, অর্গানাইজেশন, অর্গানাইজেশন যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার এর যুক্ত করতে। তাহলে ওয়াজ, তাহলে এখানে ওয়াজ বসবে, মেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কি জানি, মেড হয়। তাহলে ওয়াজ মেড এখানে आंसरটা। আবার বলতেছি প্যাসিভ মানে বিভার প্লাস ভার্ব ভিত্তি। প্যাসিভ মানে কি, বিভার প্লাস ভার্ব ভিত্তি। এখানে শুধু ভার্বটা দেওয়া আছে, বিভার কিন্তু নাই। তো বিভার অবশ্যই যেহেতু নাই, প্যাসিভ করতে বলতে জানতে হবে, তখন আমরা টেন্স দেখে বিভার নিয়ে মূল ভার্ব ভিত্তি করব। একদম ইজি কিন্তু। আচ্ছা, তাহলে আমরা আশা করি ভার্বের পাস্ট ফর্ম কখন কখন ভার্বের পাস্ট ফর্ম হয়, এই বিষয়টা আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এবার আমরা পরবর্তীগুলো আলোচনা করব। আচ্ছা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এবার, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি3। এটা গুরুত্বপূর্ণ। আমাদের প্রশ্ন দুই তিনটা এটা দেওয়াই থাকে, যেহেতু আমাদের 14টা গ্যাপ দেওয়া, তো সবগুলো মিশিয়ে কিন্তু থাকবে। তাহলে আমরা কখন আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে আমরা কিছু লক্ষ্য করি। এক নম্বর, হ্যাভ ভার্বের পরে আমরা হ্যাভ ভার্বগুলো কি কি, হ্যাভ ভার্বগুলো আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভ ভার্বের পরে যদি কোনো একটা ভার্ব দেখি, তাহলে ভার্বের কোন ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার বলতেছি, হ্যাভ ভার্বের পর যদি ভার্বের আমরা কোনো একটা ভার্ব দেখি, তাহলে ভার্বের কোন ফর্ম বসাবো, পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের ভি3। পরেরটা দেখেন, মডাল ভার্ব প্লাস বি। একটু আগে আমরা কিন্তু দেখছি প্রথমটায় যে মডাল ভার্ব থাকলে এরপর ভার্বের কোন ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম। কিন্তু মডাল ভার্বের সাথে আমরা যদি বি দেখি, বি অর্থাৎ আমরা যদি বলি এরকম ক্যান, বি, এগুলো যদি দেখি, তাহলে যে ভার্বটা থাকবে এই ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আচ্ছা, পরেরটা প্যাসিভ সেন্টেন্সে দেখেন, এটা আমরা 3 স্টার দিতে পারি। এটা এতই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ। আর ভুল করলে এখানে স্টুডেন্টরা করে বুঝতে পারে না আসলে সেন্টেন্সটা প্যাসিভ না অ্যাক্টিভ। আচ্ছা, আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে একটু যদি আলোচনা করি। আচ্ছা, মনে করেন যে আমি লিখলাম আই প্লে ক্রিকেট।
আমি ক্রিকেট খেলি। আচ্ছা, এখানে যে ভার্ব প্লে, প্লে মানে খেলা করা, তাহলে দেখেন তো একটু এই খেলার কাজটা আছে কে করতেছে, ক্রিকেটটা খেলতেছে কে, এই আই খেলতেছে কিনা, তাহলে সাবজেক্ট নিজে কাজটা করতেছে কিনা, তাহলে সাবজেক্ট যদি কোনো একটা কাজ নিজে করে সেটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ। কি বুঝলাম? সাবজেক্ট যখন কোনো একটা ভার্বের কাজ নিজে করবে সেটাকে আমরা কি বলতে পারি? অ্যাক্টিভ।